ভবিষ্যৎ দেখানো। তার মাধ্যমে আমি সকল মনস্টার জাতিকে তাদের আগমনের বিপদ সম্পর্কে জানিয়ে দিতে পারবো। কিন্তু কেউ আমাকে ভালো কাজের জন্য খুলতে না, মনে খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে খোলার চেষ্টা করত, যার কারণে কেউ আমাকে খুলতে পারেনি। শুধু একজন পেরেছিল, সে হচ্ছে এঞ্জেল কিং জ্যাকসন। সেই সময় ডেভিল কিং ছিলেন ইলিয়াস। সে ছিলেন একজন হাফ ডেভিল ও হাফ ভ্যাম্পায়ার, যার কারণে তার শক্তি ছিল একজন ডেভিল কিং এর শক্তির দ্বিগুণ। যার কারণে এঞ্জেল কিং তার সাথে পারবে না বলে আমার কাছে সাহায্যের প্রার্থী হয়। তখন সে আমার কিছু শক্তি ও ভবিষ্যৎ দেখে কি করে ডেভিল কিংকে হারানো যায় তিনি আমার লেখা প্রথমে দেখতে পেরেছিলেন। তারপর আপনার বাবা আমাকে আপনার কারণে আমার লেখা দেখতে পারে, কিন্তু তাকে তার শক্তির 4 ভাগের 3 ভাগ দান করতে হয়। আর সেই শক্তি আপনি পেয়েছেন আমাকে ছোঁয়ার পরে। আর জয়নাল সকল শক্তি তিনি মারা যাওয়ার আগে একটা স্পেল পড়ে একটা মায়ার গুহায় আটকে রাখে। আর সেই শক্তি পাহারা দেয় জয়নালের পার্টনার ড্রাগন কিং এলিফ্যান্ট, যাকে ড্রাগনার মনে হয় জয়নালের সাথে সাথে মারা গিয়েছিল, কিন্তু সে এখনো বেঁচে আছে আপনার শক্তির কারণে। আমার শক্তির কারণে সেটা কি করে সম্ভব? আমার জন্মই তো হয়েছে 20 বছর হবে। আর তোমার কথা মতো জয়নাল হচ্ছে অ্যাঞ্জেলের প্রথম কিং। তাহলে তো ড্রাগন কিং এলিফ্যান্ট ও ড্রাগনদের প্রথম কিং হবে। তাহলে আমার শক্তি সে পায় কি করে? জয়নাল যেমন ভবিষ্যৎ দেখতে পেত, তেমনি সে ভবিষ্যতে যেতে পারত। আর সে ভবিষ্যতে এসে আপনার থেকে কিছু শক্তি দিয়ে ড্রাগন কিংকে একটা স্পেল বন্দি করে দেয়। এই স্পেল হয়েছে, আপনি যতদিন না মারা যাবেন ততদিন ড্রাগন কিং মারা যাবে না। তুমি কিন্তু এখনো বলনি যে আমি তোমায় কিং হলাম কি করে। ওই জানে যে জয়নাল বানিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। জয়নাল যখন ভবিষ্যতে আসে তখন আপনাকে বলে যে আমাকে বানিয়ে দিতে, কিন্তু কেউ জানতো না যে আপনি আসবেন। তার জন্য সবাই মনে করেছিল জয়নাল বানিয়েছে। আপনি যখন আমায় বানিয়েছিলেন, আপনার থেকে আমাকে কিছু শক্তি দেন, যার ফলে আমি জানতে পারি কার মনে কি চলছে, এবং এর ফলে আমি যাকে ইচ্ছা তাকে আমার লেখা দেখাতে পারি। আচ্ছা, তুমি বলেছো যে তোমার লেখা কেউ দেখতে পারে না, আর তার মানে তুমি যে কথা বলতে পারো সেটাও কেউ জানে না। হ্যাঁ, আপনি যখন আমাকে বানান তখন আমাকে একটা কথা বলার ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু সবার জন্য না, শুধু আপনার সাথেই কথা বলার ক্ষমতা দিয়েছিলেন। আর এই কথাটা জয়নাল জানতো না, আর ফলে কেউ জানতে পারেনি। আচ্ছা, আমার ক্ষমতা কি? এই ক্ষমতা অসীম। আপনার মধ্যে যে ক্ষমতা আছে তা কারোর কাছে ছিল না। ইমোরাসের ক্ষমতাও ছিল সকল গডের ওপরে, তাই আপনার ক্ষমতা অসীম। আপনার মধ্যে যে হিমরাসের ক্ষমতা আছে তা অসীম। হিমরাসের ক্ষমতাও ছিল সকল গডদের উপরে, তাই আপনার ক্ষমতাও অসীম। এবং আপনার নিজের ক্ষমতা কতটুকু তা আমি জানি না, কিন্তু হিমরাসের ক্ষমতা সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে হিমরাসের জীবন কাহিনী শুনতে হবে। তাহলে হিমরাসের জীবন কাহিনী বলো। তাহলে শুনুন। সময়টা ছিল আজ থেকে 1000 বছর আগে, মানে সাল 1020। তখন ডেভিল রাজ্যে ছিলেন এরেকসেন। তার ছিল তিনি জেনারেল। তার হচ্ছে সবচেয়ে শক্তিশালী হচ্ছে রবার্ট, তারপর রুশো, সবার শেষে ব্রুকলিন। 1020 কোনো একদিন জন্ম নেয় রবার্টের সন্তান, যার নাম দেওয়া হয় হিমরাজ। হিমরাজের জন্ম অনেক খুশি হয়েছিল রবার্ট, কিন্তু তার খুশি বেশি সময় ছিল না। তার স্ত্রী তার সন্তানকে জন্ম দেওয়ার একদিন পর মারা যায়। রবার্ট এদিকে তার স্ত্রী হারানো শোক পালন করবে নাকি ছেলে হওয়ার আনন্দ করবে কিছুই বুঝতে পারেনি। হিমরাসের জন্য তার মা স্মৃতি হিসাবে রেখে যায় তার সকল শক্তি, যা হিমরাসের শরীরে ছিল। সেই শক্তি যে তার 18 বছর পূর্ণ হওয়ার আগে পাবে না।
রবার্ট তার স্ত্রীর কাছে অনেক প্রশ্ন ছিল, কি তার পরিচয়, সে কি রকম মনস্টার, কিন্তু এই প্রশ্ন করার আগেই সে তাকে ছেড়ে চলে যায়। মানে রবার্ট তার স্ত্রী পরিচয় ছাড়াই বিয়ে করে, সেটা কি করে সম্ভব? রবার্টের দুটো বিষয় ভালো লাগতো, এক যুদ্ধ, দুই ভ্রমণ করা। আর ডেভিল কিং এরিকসন ছিলেন রবার্টের একজন ভালো বন্ধু, তাই সে রবার্টকে পারমিশন দেয় যে সে যখন ইচ্ছা আন্ডারওয়ার্ল্ডে আসতে পারবে, আবার যেতে পারবে, যার কারণে যখনই তার ভ্রমণ করার ইচ্ছা হতো তখনই সে ভ্রমণ করতে চলে যেত। হিমরাজের জন্মের 1.5 বছর আগে রবার্ট মনস্টার ওয়ার্ল্ডের এগ্রিন বনে যায় বনে ঘুরতে ঘুরতে বনের গভীরে চলে আসে। হঠাৎ সে বনের মধ্যে কোনো মেইলি কণ্ঠ শুনতে পায়। মূলত কণ্ঠটা ছিল সাহায্যের জন্য। সে শুনতে পায় তার ডান দিক থেকে কেউ সাহায্য চাইছে, তাই সে তার ডান দিক দিয়ে যায়। ডান দিকে হেঁটে কিছু দূর যেতেই সে দেখতে পায় 4টে নেকড়ে মানব একটা মেয়েকে আক্রমণ করছে। মেয়েটি একা বলে 4 জনের নেকড়ের সাথে পেরে উঠছে না। তখনই সেখানে উপস্থিত হয় রবার্টের। নেকড়েগুলো রবার্টকে দেখে আক্রমণ করে প্রথমে 2 জন আক্রমণ করে। রবার্টের এক আঘাতেই 2 জন মারা যায়। বাকি 2টো নেকড়ে তাদের সঙ্গীদের এরকম অবস্থা দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু রবার্ট পালানোর সুযোগ দেয়নি, তাদেরও মেরে ফেলে রবার্ট। সেই মেয়েটিকে তার নাম, তার জাতি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি কিছুই বলতে পারেনি, তাই সে তাকে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে আসে। এরিকসন মেয়েটিকে ডেভিলদের সাথে থাকার অনুমতি দিয়ে এদের রবার্ট মেয়েটির প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটিও রাজি হয়ে যায় এবং তাদের বিয়ের পর রবার্ট অনেকবার জিজ্ঞাসা করেছে তার পরিচয় কি। মেয়েটা শুধু বলেছে সময় হলে জানতে পারবে, কিন্তু কখনো কিছু জানার আগেই মেয়েটি হিমরাসের জন্মের পর মারা যায়। মেয়েটি কে ছিল? আমি যতটুকু জানি সেই মেয়েটি ছিল গড ইরক্সের কন্যা জেরিন। এই ইকরাসের পরিচয় কে? দেখেন, এই মাল্টিপ্লাসে অনেক ডাইমেনশন আছে, সাথে কিছু গডও আছে। আর প্রথম গড ছিল হিমরাস, দ্বিতীয় গড ছিল লোকি, এরকম 5 নম্বর হচ্ছে ইকরাস, আর ইকরাস একজন অ্যাঞ্জেল গড। হিমরাসের মায়ের পরিচয় কেউ জানতে পারেনি। তার জন্য আপনাকে হিমরাসের জীবনে পুরোটা শুনতে হবে। কিন্তু এখন শোনার সময় নেই, সকাল হয়ে গেছে। ঠিক আছে, পরে দেখা হবে। আমি যেখানে থাকি বইটা সাথে করে উপরে উঠে আসলাম। আমি বাবা মার সামনে দিয়ে বের হচ্ছিলাম, তখনই বাবা বলল, তোমার পিঠে এটা কি? কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আগে তোমার ডানার ভিতরে নাও। সেটা কি করে? মনে মনে চিন্তা করো, দেখবে হয়ে যাবে। আসলে এতক্ষণ আমি ডানা নিয়ে ঘুরছিলাম। বাবার কথা মতো মনে মনে চিন্তা করলাম ডানা ভিতরে যাওয়ার জন্যই ঠিকই তাই হলো। ডানা ভিতরে চলে গেল। হঠাৎ বাবা বলল, এটা কি করে সম্ভব? কি হয়েছে বাবা? আমার যখন পূর্ণ শক্তি ছিল তখন তোমার পিঠে যে ট্যাটু আছে তা আমার বুকে ছিল, কিন্তু যখন আমি বইয়ের মধ্যে আমার শক্তি দান করি তখন এটা চলে যায়। তখনই আমার বইয়ের কথা মনে পড়ে যায়, যে শক্তি যখন বইটাকে ছুঁই তখন এই শক্তি আমার মতো চলে আসে। আসলে আপু, তুমি যে শক্তি বইয়ের মধ্যে দান করেছো তা আমার মধ্যে চলে এসেছে। বাবা আর কিছু বললো না। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে চলে আসলাম রুমে। এসে দিলাম এক ঘুম থেকে উঠে দেখি দুপুর হয়ে গেছে। তারপর গোসল করে দুপুরে খাবার খেয়ে বইটা নিয়ে বসলাম। তাহলে আবার শুরু করো। হিমরাজে বাবা ছিলেন একজন জেনারেল, যার কারণে সেও অনেক জন্মগত ক্ষমতা পায়, যার কারণে 5 বছর বয়সে সে তার ট্রেনিং শুরু করে দেয়। সেও তার বাবার মতো একজন দক্ষ যোদ্ধা হয়ে ওঠে। যখন তার 18 বছর বয়স হয় তখন একদিন রাতে সে দেখতে পায় যে একটা জায়গায় চলে এসেছে। সেই জায়গা চারিদিকে শুধু সাদা আর সাদা। হঠাৎ হিমরাজের সামনে একজন মহিলা আসে। মহিলাটি কাপড়ে ছিল সাদা, পিঠেও 2টো বড় সাদা ডানা। হিমরাজ তাকে প্রশ্ন করে, আমি কোথায় আর আপনি কে? আমি তোমার মা। সেটা কি করে হয়? আমার মা আপনার জন্মের পর মারা যায়। তুমি হয়তো তোমার বাবার কাছ থেকে শুনেছো যে তোমার মা মরার আগে তার সকল শক্তি দেয় আর বলে তোমার 18 বছর পূর্ণ হলে সেই শক্তি তুমি পাবে। হ্যাঁ, আজ তোমার 18 বছর পূর্ণ হয়েছে আর আমি আমার শক্তি আজ তোমায় দিলাম। সত্যি তুমি আমার মা? হ্যাঁ।
হিমরাজ তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেছো? এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। মা, তুমি কি এঞ্জেল? হ্যাঁ, তুইও একজন হাফ ডেভিল হাফ অ্যাঞ্জেল। কিন্তু আমার মধ্যে শুধু ডেভিল ক্ষমতাই আছে। তোমার ডেভিল সত্তাকে আমি লক করে রেখেছি। মা, তোমার পরিচয় কি? গড ইফরানের কথা শুনেছো? হ্যাঁ, সে একজন এঞ্জেল গড। সে আমার বাবা, মানে তোমার নানা। সত্যি? আমার নানা ইকরাস। আমার হাতে বেশি সময় নাই, চলে যাব এক্ষুনি। ভালো থেকো। এই বলে জেরিন তার সকল শক্তি হিমরাজকে দিয়ে চলে যায়। শুধু ডেভিলদের মধ্যেই হিমরাজই জানতো তার মায়ের পরিচয়। হ্যাঁ এখন আর কাহিনী শুনবো না, পরে শুনবো। হ্যাঁ, ঠিক আছে, আপনার ইচ্ছা। আচ্ছা, তোমার একটা নাম দিলে হয় না? কি নাম দেওয়া যায়? ইকি কেমন হয়? আপনি আপনি যে নামে ডাকবেন তাতেই হবে। তাহলে আজ থেকে তোমার নাম ইকি। ঠিক আছে। তারপর আর ইকির সাথে কোনো কথা হলো না। আজ ঢাকা চলে যাব, তাই রেডি হয়ে নিচে গেলাম। আমার সাথে মা বাবাও যাবে, কারণ আমার নিজের শক্তি নিজের ইচ্ছায় ব্যবহার করা শিখতে হবে। আর মা বাবা আমাকে ট্রেনিং দেবে। আমরা তিনজন রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। 3-4 ঘন্টার পরে পৌঁছে গেলাম ঢাকার বাড়িতে। জার্নি করে এসেছি বলে অনেক টায়ার্ড, তাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে ভার্সিটির জন্য রেডি হতে রুমে চলে গেলাম। রেডি হয়ে ভার্সিটিতে চলে গেলাম। হাসান, সাব্বির আর সুমন আগে থেকে চলে এসেছে। 4 জন মিলে আড্ডা দিতেছি। ব্যস্ততার কারণে গল্প সকালের খাবার খেয়ে ভার্সিটির জন্য রেডি হতে রুমে চলে গেলাম। রেডি হয়ে ভার্সিটি চলে গেলাম। হাসান, সাব্বির আর সুমন আগে থেকেই চলে এসেছে। 4 জন মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎ ভার্সিটির গেট দিয়ে 5টা গাড়ি ঢুকলো। 2টো পুলিশের গাড়ি আর বাকি 3টে সাধারণ গাড়ি। গাড়িগুলো দেখে ভাই চল পালাই, এগুলো এমপির লোক, নিশ্চয়ই তার ছেলেকে মারার উদ্দেশ্যে আমাদের মারতে এসেছে। হ্যাঁ ভাই চল, আমরা একা এতগুলো লোকের সাথে পারবো না। চুপ কর, দেখ কি হয়। আমি আমার মোবাইলে একজনকে মেসেজ দিয়ে দিলাম, কাকে দিয়েছে সেটা না হয় পরেই জানবেন। 5টা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো, আর গাড়িগুলো আমাদের সামনে দাঁড়াতে দেখে সাব্বির, সুমন, হাসান আমার পিছনে দাঁড়িয়ে পড়লো। আর সাব্বিরের এক কথায় চল পালাই। গাড়ি থেকে প্রথমে পুলিশ নামলো, তারপর নামলো কিছু গুন্ডা টাইপের লোক, আর মাঝখানে গাড়ি থেকে নামলো একজন মধ্যবয়স্ক লোক। সাব্বিরকে জিজ্ঞেস করলে বলে এটাই নাকি এই এলাকার এমপি। এমপির পিছনে আরেকজন এসে দাঁড়ালো। ভালো করে চেয়ে দেখি এটাই এমপির ছেলে। ওই দিনের মারের পর ওর চেহারা বদলে গেছে। এমপি আমার সামনে এসে বলা শুরু করলো, তাহলে তুই সেই? তোর তো দেখি সাহস কম না, তুই আমার ছেলেকে মারিস? দেখতে ছোট লোক, আবার আমার ছেলেকে মারিস? আজ আর তুই বেঁচে বাড়িতে ফিরতে পারবি না। স্যার, ওদের আমার হাতে তুলে দিন, বা মায়ের নাম ভুলে যাবে। শুনিস না, ও আমার ছেলেকে মেরেছে। আজ আমার ছেলে ওকে মারবে, কেউ আটকাতে পারবে না। এতদিন শুধু আমার ছেলের সুস্থ হওয়ার অপেক্ষায় ছিলাম। স্যার, আইন নিজের হাতে নেবেন না। কে কাকে মারবে তা তো কিছুক্ষণ পরে দেখা যাবে। এখানে তুই আমার সামনে বড় বড় কথা বলিস? এই হকি স্টিকটা দে ফাইমের হাতে। ফাহিম হকস্টিক নিয়ে আমাকে মারতে আসবে। তখনই কমিশনার ও এমপির ফোনে কল আসে। এই দাঁড়া দেখি কে ফোন করেছে। ওই পাশ থেকে কি যেন বললো। অপরদিকে কমিশনার, হ্যালো স্যার। স্যার, এরকম করবেন না, আমি বউ বাচ্চাকে কি খাওয়াবো? ঠিক আছে স্যার, আমি এখনই চলে যাচ্ছি। দুজনেরই ফোন রেখে দিল। কমিশনার এমপিকে বলল, স্যার, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। যদি সাহায্য করতে চেষ্টা করি তাহলে আমার চাকরি থাকবে না। এমপি আমাকে উদ্দেশ্য করে বলল, তোর পরিচয় কি? এটা বুঝি জিজ্ঞেস করতে বলেছে? আর কিছু না বলে তারা সবাই চলে গেল। আপনারা হয়তো ভাবছেন আমি কাকে মেসেজ দিয়েছিলাম। যখন দেখি গাড়িগুলো আমাদের দিকে আসছে তখন আমি আমার বডিগার্ডদের মেসেজ দিই বাবাকে বলতে। আবার আপনারা ভাবছেন বডিগার্ড আসলো কোথা থেকে? আমার বাবা আমাকে গার্ড দেওয়ার জন্য 4 জন বডিগার্ড রেখে দিয়েছে, যাদের মধ্যে 2 জন ছদ্মবেশ নিয়ে ভার্সিটির ছাত্র সেজে রয়েছে,
আর বাকি দুজন স্নাইপার নিয়ে ভার্সিটির ছাদে দাঁড়িয়ে আছে। যদি কেউ আমার উপর অ্যাটাক করে তাহলে ওরা আমাকে রক্ষা করবে। আপনাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে যে ওই দিন সাব্বির মারার সময় ওরা আসেনি কেন? আসলে ওই দিন আমি ওদের আসতে মানা করে দিই। সবাই চলে যাওয়া দেখে সাব্বির আমাকে প্রশ্ন করলো, ভাই তোর আসল পরিচয় কি? হ্যাঁ, আমাদের মারার আগে ফোন আসে, যার কারণে ওরা চলে যায়। এমনকি এমপি সহ জিজ্ঞেস করছে তুই কে? আমি তোদের বন্ধু। সেটা আমরাও জানি, কিন্তু তোর ব্যাকগ্রাউন্ড কি? আমার মনে হয় না তোর বাবা কোনো কৃষক। সময় হলে জানতে পারবি। চল এখন ক্লাসে যাই। তুই সব সময় এক কথা বলিস, সব সময় হলে জানতে পারবি। বললাম তো সব সময় হলে জানতে পারবি। এখন চল ক্লাসে যাই। গল্পের মাঝে কথা বলার জন্য দুঃখিত। নায়কের নাম আরিফ বলে অনেকেই বলে লেখককে। তাদের বলছি এই গল্পের লেখক হচ্ছে আমি, মানে মোহাম্মদ সাজিব। তারপর ক্লাসে চলে যাই। সবগুলো ক্লাস করে কিছু সময় আড্ডা দিই। সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে যাই মার সাথে আন্ডারগ্রাউন্ড রুমে। আপনাদের বলতেই ভুলে গেছি, কাল মা আর বাবা মিলে সারা রাত ধরে আমার ট্রেনিং এর জন্য একটা আন্ডারগ্রাউন্ড হল রুম বানায়, যাতে করে আমার ট্রেনিং কেউ দেখতে না পায়। আন্ডারগ্রাউন্ড হল রুমটা অনেক বড় করেছে, পুরো একটা স্টেডিয়ামের মতো। সেখান থেকে এসে ইকিকে নিয়ে বললাম, তাহলে ইকি পরের কাহিনী বলো। যেই তার সমস্ত শক্তি ইমরাজকে দিয়ে ধোয়া হয়ে যায়। যেই ধোয়া হওয়ার সাথে সাথে ইমরাজ মা বলে চিৎকার দিয়ে ওঠে। আরে তোমাকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে বলেছিলাম, ওর এসব কাহিনী বলতে বলিনি। ঠিক আছে, ইমরাজ তার মায়ের শক্তি পাওয়ার ফলে সে আগে থেকে অনেক শক্তিশালী হয়ে যায়। তার ডানার পরিবর্তন হয়ে যায়। আগে ডানা ছিল ঘন কালো, কিন্তু তখন হয়ে যায় হালকা কালো, মানে সাদা কালো মিলালে যেরকম হয়। সে তার মায়ের শক্তি নিজের কন্ট্রোলে আনার জন্য ট্রেনিং শুরু করে দেয়। এইভাবে চলে 6 মাস। 6 মাসে সে তার মায়ের সকল শক্তি তার নিজের কন্ট্রোলে নিয়ে আসে। এত তাড়াতাড়ি শিখতে আর একটা জিনিস তাকে সাহায্য করে, সেটা হলো তার মা যখন তাকে তার মায়ের সকল শক্তি দেয়, তখন তার মায়ের কিছু জ্ঞান দিয়ে দেয় তাকে। সে তার মায়ের সকল শক্তি নিজের করে কিংয়ের পারমিশন নিয়ে বেরিয়ে পড়ে ইকরাজের সাথে দেখা করার উদ্দেশ্যে। ইকরাজ তার নাতিকে কাছে পেয়ে অনেক খুশি। অনেক স্পেল ছিল যেগুলো জেরিন জানতো না, সেগুলো ইমরাজকে শিখিয়ে দেয়। সব স্পেলগুলো নিজের আয়ত্ত আনতে ইমরাজের 1 মাস লেগে যায়। ইকরাজের কাছ থেকে বিদায় নিয়ে ইমরাজ চলে আসে আন্ডারওয়ার্ল্ডে। এইরকম চলতে থাকে তার সকল ট্রেনিং। হঠাৎ একদিন আবারও সবার কাছে সরি, ব্যস্ততার কারণে গল্প লিখতে পারি না। যদি গল্পে কোনো কিছু না বুঝে থাকেন কমেন্টে জিজ্ঞেস করবেন। গল্প পড়ে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, তাহলে গল্প আরও বড় বড় করে দেব। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। সব স্পেশালগুলো নিজের দায়িত্বে আনতে ইমরাজের 1 মাস লেগে যায়। ইকরাজের কাছ থেকে বিদায় নিয়ে ইমরাজ চলে আসে আন্ডারওয়ার্ল্ডে। এরকম চলতে থাকে তার সকল ট্রেনিং। হঠাৎ একদিন ইমরাজের রাতে ঘুমছিলেন। ইমরাজ দেখে সে একটা অদ্ভুত জায়গায় চলে এসেছে। চারদিকে শুধু সাদা আর সাদা, যেখানে কেউ নেই। ইমরাজ ভাবছে, আমি তো রুমে ঘুমিয়েছিলাম, তাহলে এখানে এলাম কি করে? কে তুমি? আর আমি কোথায়? তুমি তোমার মস্তিষ্কের মধ্যে আছো, আর আমি তোমার একটা সত্তা। চালাই মনে হয় পাগল হয়েছে। আমি নাকি আমার মস্তিষ্কের ভিতরে মনে না, আমি পাগল হইনি। আমি যা বলছি তার পুরোটাই সত্যি। এই চালাই আমার মনে কথাগুলো কি করে? কারণ তোমার মস্তিষ্ক আর আমার মস্তিষ্ক এক, তাই তুমি যা ভাববে আমি তাই শুনতে পাবো। তাহলে কি সত্যিই আমি আমার মস্তিষ্কতে আছি? তাহলে তুমি আমার কোন সত্তা? আমি তোমার গড সত্তা, যা একদিন লক করা ছিল, যা আজ আনলক হয়েছে। গড সত্তা? এটা মানে বুঝলাম না। তোমার কাছে গডের পাওয়ার আছে, আর সেটা হলাম আমি, আর আজই আমি আনলক হয়েছি।
তুমি কি বলছো? আমি একজন গড? হ্যাঁ, আমি কি গড? মানে এঞ্জেল নাকি ডেভিল গড? আপনি একজন লেজেন্ডারি গড, মানে আপনি অ্যাঞ্জেল আর ডেভিল দুই গডের পাওয়ার একসাথে পেয়েছেন। এরকম গডের কথা তো আমি শুনিনি। কারণ আপনি একাই এই শক্তি পেয়েছেন। তাহলে আমি তোমাকে কি করে পাবো? আমি এখন থেকে আপনার মধ্যেই থাকবো, আর আপনার ডানা হবে 4টা, দুটো লাল আর দুটো হালকা কালচে রঙের। তারপর আবার সব ঠিক হয়ে যায়, যার সাথে হিমরাজের ঘুমও ভেঙে যায়। হিমরাজ ঘুম থেকে উঠতে ভাবতে থাকে এতক্ষণ সে যা দেখলো তা কি সত্যি? সে আর কিছু না ভেবে তার ডানা বের করলো। হে গড সত্তা, কথাই ঠিক, তার ডানা 4টা, দুটো লাল ও দুটো আগের মতো হালকা কালচে। সে তার এই ডানাগুলো উদাও করে ফেললো। এখন সকাল হয়ে গেছে, তাই সে বাইরে চলে গেল। গড সত্তার শক্তি পাওয়ার পর থেকে হিমরাজের মধ্যে কিছু স্পেশাল চলে আসে, তাই সে এগুলো প্র্যাকটিস করা শুরু করে। সেগুলো নিজে কন্ট্রোল আনতে তার 3 মাস লেগে যায়। 3 মাসে হিমরাজ খেয়াল করেছে সে ডেভিল অ্যাঞ্জেলদের লড়াই সহ্য করতে পারছে না। তাই সে কিংয়ের থেকে ভ্রমণের কথা বলে হেভেনের উদ্দেশ্যে রওনা হয়। হিমরাজ যদি এখন হেভেনে যায় তাহলে নির্ঘাত অ্যাঞ্জেল তার উপর অ্যাট্রাক্ট করবে। তাই সে ইকরাসের আগে ইকরাসের কাছে যায় এবং ইকরাসকে বলে তার যাওয়ার কথা অ্যাঞ্জেল কিংকে জানাতে। ইকরাসও অ্যাঞ্জেল কিংয়ের কাছে বার্তা পাঠায় যে তার একমাত্র নাতি হেভেনে ঘুরতে যাবে। বার্তা পাঠানোর পর 3 মাস ইকরাসের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। হেভেনের প্রথম হিমরাজকে ইকরাসের নাতি মানতে অস্বীকার করলো। ইকরাসের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। হেভেনে প্রথম হিমরাজকে ইকরাসের নাতি মানতে অস্বীকার করলেও ইকরাসের আরেকটা চিঠি দেখে বিশ্বাস হয়ে যায় এটাই ইকরাসের নাতি। তাকে রাজকীয় অতিথি হিসেবে আপ্যায়ন করে হিমরাজ পূজা অ্যাঞ্জেল কিংয়ের কাছে যায় হিমরাজ কিংয়ের উদ্দেশ্যে। আমি চাই আপনার ডেভিল কিংয়ের কাছে এই বার্তা পাঠানো যে যদি আপনার সাথে সকল লড়াই বন্ধ না করেন তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করবেন। এটা বলতে পারবো কি আমরা ডেভিলদের থেকে অনেক দুর্বল, যার কারণে আমরা লড়াই করে পারবো না। এই যুদ্ধে আমাদের অনেক সৈন্য মারা যেতে পারে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি সবার প্রথমে একটা যুদ্ধে যাব এবং আপনারা কিছুটা দূরে থাকবেন। ঠিক আছে, কিন্তু আপনি এইভাবে নিজের জাতির সাথে বেমানি করবেন, এটা ঠিক না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার মা ছিলেন একজন এঞ্জেল। এছাড়াও আমি গড অফ হিমরাজ। আমি ভালোর সাথেই থাকি, সেটা আমার শত্রু হোক অথবা নিজের লোক হোক। গড মানে বুঝলাম না। আমি সাধারণ কোনো ডেভিল বা এঞ্জেল নাই, আমি একজন গড। প্রথমে অনেক কথা হয়েছে, তা লিখতে গেলে গল্প অনেক বড় হয়ে যাবে, তাই মূল কথাগুলো লিখেছি। তারপর আর অ্যাঞ্জেল কিং কিছু বলো না, সেই বার্তাটা ডেভিল কিংয়ের কাছে পাঠালো। ডেভিল কিং বার্তাটা পেয়েই আরেকটা বার্তা অ্যাঞ্জেল কিংয়ের কাছে পাঠায়, যেখানে লেখা ছিল আমরা যুদ্ধ করতে রাজি। ডেভিল কিং তার 3 জেনারেলকে ডাক দেয় এবং সবারকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে এবং হিমরাজকে আসতে বলে, কিন্তু হিমরাজের কোনো খোঁজ পায়নি। এদিকে হিমরাজ অ্যাঞ্জেল সকল সৈন্যকে ট্রেনিং দেওয়া শুরু করে। 7 দিন পর যুদ্ধ, তাই সকল কিছু এই 7 দিনে শিখতে হবে। দেখতে দেখতে চলে যায় 7টা দিন। আজ অ্যাঞ্জেল ও ডেভিলদের যুদ্ধ, যা হবে মনস্টার ওয়ার্ল্ডের এক মাঠের এক পাশে দাঁড়িয়ে আছে ডেভিলদের এক বিশাল সৈন্য, আর অন্য পাশে দাঁড়িয়ে আছে একজন হন্ডি পরা এক লোক। ডেভিল কিং মনে মনে ভাবা মাত্রই একজন লোক অ্যাঞ্জেলদের হয়ে লড়তে এসেছে। মনে হয় এ কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই এর কোনো গড আপ। আমাকে গড লোকের কাছে সাহায্য চাইতে হবে। এক্সেন হচ্ছে লোকের বংশধর, এছাড়া হিমরাজও লোকের বংশধর, কারণ তার বাবা আর কিং দুজনেই আপন ভাই। ডেভিল কিং মনে মনে লোকিকে স্মরণ করেছে। হঠাৎ আকাশে এক বিরাট গর্জন হয়। ডেভিল কিং এর সামনে একজন ব্যক্তি আসে। তাকে দেখে ডেভিল কিং তাকে সম্মান জানায়। লোকি জিজ্ঞাসা করে ডেভিল কিংকে যে কি হয়েছে। তখন ডেভিল কিং সামনে অ্যাঞ্জেলদের হয়ে আসা লোকটিকে
দেখিয়ে দেয় আর বলা শুরু করেই একজনই এদের অ্যাঞ্জেলদের হয়ে যুদ্ধে আসে, অন্যদিকে অ্যাঞ্জেলদের হয়ে যুদ্ধ আসে। অন্যদিকে ইকরাশ জানতে পারে যে লোকি নাকি ডেভিলদের হয়ে যুদ্ধে এসেছে, তাই সে তার দেরি না করে সোজা চলে আসে যুদ্ধের ময়দানে। লোকি যখন দেখতে পায় সে একা দাঁড়িয়ে থাকা লোকটির কাছে আরেকজন লোক এসেছে, তখন সে খেয়াল করে দেখে সেই নতুন ব্যক্তিটাই আর কেউ না, সে হচ্ছেই কোরাস, তাই সে হচ্ছেই ইকরাশ। তখন লোকি ইকরাশের উদ্দেশ্যে বলে, তাহলে শেষ পর্যন্ত আমার সামনে এলি তুই? না বলছিলি যে তোর আর আমার দুজনের বংশের রক্ত নিয়ে কোনো ড্রেঞ্জেল জন্ম নেবে? এতদিন তুই আমার সামনে আসবি না, তাহলে এখন কেন আমার সামনে লড়তে এসেছিস? ডেভিল অ্যাঞ্জেল মানে এখানে বোঝানো হয়েছে ডেভিল ও অ্যাঞ্জেলদের যখন একসাথে হয়, মানে এক লোকের কাছে যখন দুই জাতির শক্তি থাকে তখন তাকে ডেঞ্জেল বলে। আর সেই লোকই যে কথাটা বলেছে যে তার আর ইকরাশের দুজনের বংশধর যখন একজন হবে তখন ইকরাশ তার সামনে আসবে, দুইজনের বংশধর যখন একজন হবে। এই কথাটি একটি ভবিষ্যৎবাণী ছিল, যার কারণে লোকি চায়নি যে তার কোনো বংশধর ইকরাশের বংশধর হোক, তাই সে ইকরাশকে মারার চেষ্টা করে, কিন্তু তার আগেই ইকরাশ পালিয়ে যায় এবং যাওয়ার আগেই বলে যায় যে যতদিন তাদের বংশধরের জন্ম না হবে ততদিন তার সামনে আসবে না। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি বলে দেব। আমাদের বংশধর চলে এসেছে, তাই আমি আর লোকের থেকে কি লাভ? কিন্তু তুই তো বিয়ে করিসনি, তাহলে কি করে তোর বংশধর হবে? লোকের কথা শুনে ইকরাশ উচ্চস্বরে হাসা শুরু করে। তোর মেয়ে মানে? তুই হতে পারিস আমাদের থেকে শক্তিশালী, কিন্তু তুই হয়তো জানিস না আমি বিয়ে করছি। তুইও জানিস না তোর বংশধর আমার মেয়েকে বিয়ে করছে। হ্যাঁ আমার মেয়ে তোর জন্য আমি বিয়ে করতে পারিনি, কারণ তুই সব সময় আমার নজর রাখতি।